আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেলের সংবাদ। আমি রিদিতা রেজা। শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক সন্ধ্যায়। চলমান রাজনৈতিক পরিস্থিতি সহ নানান বিষয়ে আলোচনার সম্ভাবনা। নির্বাচনের জন্য সরকারকে বাধ্য নয়, সহযোগিতা করার কথা বলছে জামায়াত। সেনাবাহিনীকে নিয়ে বিতর্কিত মন্তব্যে সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হবে মন্তব্য। সব দলের সাথে আলোচনা করে জুলাই ঘোষণাপত্র ও নির্বাচনের রোডম্যাপ দিতে এনসিপির আহ্বান। করিডোর সহ জাতীয় নিরাপত্তা ইস্যুতেও আলোচনার তাগিদ। গণ অভ্যুত্থানের সময় বিভিন্ন থানা ও ফাঁড়ি থেকে লুট হওয়া প্রায় ১৪০০ অস্ত্র উদ্ধার হয়নি এখনো। লুটের মামলায় অনেকে গ্রেফতার হয়েছে দাবি। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটারের ছাত্র থেকে সফল আম চাষী যশোরের সেলিম, অনেকের কাছে অনুপ্রেরণার নাম এই স্বপ্নের ফেরিওয়ালা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের লাইভ স্ট্রিম হচ্ছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আজ বৈঠক করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় সন্ধ্যা 7:30টায় এই বৈঠক হওয়ার কথা রয়েছে। বিএনপি ছাড়াও জামায়াতে ইসলামী বাংলাদেশ সহ কয়েকটি রাজনৈতিক দলের সাথেও প্রধান উপদেষ্টার বৈঠকের কথা রয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন জানিয়েছেন, দলের নির্দেশে তারা প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করতে যমুনায় যাবেন। চলমান রাজনৈতিক পরিস্থিতিতে বিভিন্ন ইস্যুতে আলোচনা হবে এই বৈঠকে। আমাকে বলা হয়েছে আমাকে যাওয়ার জন্য, আমাকে মহাসচিব আমাকে বলেছে আমরা প্রধান উপদেষ্টার আমন্ত্রণে যাচ্ছি, এতটুকুই জানি। এবং আমরা কি বিষয়ে আলাপ হবে সেই বিষয়বস্তু এখনো জানি না। জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, নির্বাচনের জন্য সরকারকে বাধ্য নয়, বরং সহযোগিতা করবে জামায়াত। দলের কেন্দ্রীয় মজলিসে শুরার বৈঠকে তিনি বলেন, করিডোর ইস্যুতে সরকারের সব দলের সাথে বসা উচিত। সেনাবাহিনীকে নিয়ে বিতর্কিত মন্তব্যে দেশের সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হবে বলেও মন্তব্য করেন জামায়াতের আমির। রিয়াজ ইসলামের রিপোর্ট। বাংলাদেশ জামায়াতে ইসলামীর দলীয় সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম কেন্দ্রীয় মজলিসে শুরার সমাপনী অধিবেশন। অংশ নেন বিভিন্ন শাখার আমির ও সেক্রেটারি। জামায়াতের আগামী দিনের করণীয় বিষয়ে আলোচনা করেন নেতারা। অধিবেশন উদ্বোধন করে জামায়াত আমির বলেন, সব পক্ষের আলোচনার মাধ্যমে দেশের বর্তমান সংকটের সমাধান সম্ভব। দেশে ঘটে যাওয়া অনেকগুলা ঘটনা প্রিয় দেশবাসীকে এবং এই দেশের মানুষ যারা প্রবাসে আছেন সবাইকে বিচলিত করে তুলেছে। আমরা বিচলিত না হলেও এদিকে সতর্ক দৃষ্টি রাখছি। একটি দায়িত্বশীল সংগঠন হিসাবে এই পরিস্থিতিতে জামায়াতে ইসলামী চুপ করে থাকতে পারে না। সংঘাত এবং কাদা চূড়াচুড়ির মধ্য দিয়ে জাতিকে আর অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া কোনো অবস্থায় সমীচীন হবে না। সমস্যা যত বড়ই হোক, আমরা এটা বিশ্বাস করি যে আলোচনার মধ্য দিয়ে সন্তোষজনক সমাধানে পৌঁছা সম্ভব। মানবিক করিডোর ইস্যুতে ডাক্তার শফিকুর রহমান বলেন, জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত বিষয়ে সকল পক্ষের সঙ্গে বসে সিদ্ধান্ত নিতে হবে। দেশে পার্লামেন্ট নাই, একটা অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা পরিষদের মাধ্যমে পরিচালিত হচ্ছে। উপদেষ্টা পরিষদ মেনে নিলাম যে তারা মন্ত্রী পরিষদের বিকল্প, কিন্তু পার্লামেন্টও নাই। সেই পার্লামেন্টটা হতে পারত জনগণের প্রতিনিধিত্বকারী দেশপ্রেমিক সংগঠনগুলো। সরকার তাদের সাথে এই ব্যাপারে ডায়ালগে বসা উচিত এবং সকল পক্ষের সাথে না বসে এই ধরনের কোনো উদ্যোগ নেওয়া দেশের জন্য কল্যাণকর হবে না। সেনাবাহিনী বিতর্কিত হলে দেশের ক্ষতি হবে বলেও মন্তব্য করেন জামায়াত আমির। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। সব রাজনৈতিক দলের সাথে আলোচনা করে জুলাই ঘোষণাপত্র, বিচার সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনসিপি নেতারা বলেন, করিডোর সহ জাতীয় নিরাপত্তার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত।
বাংলাদেশ বিরোধী শক্তি বিভাজন সৃষ্টিতে নানা ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে এনসিপি। দলের নেতারা আরও বলেন, এই সরকার শুধু নির্বাচন আয়োজনের জন্য নয়, সংস্কার ও বিচার সম্পন্ন করবে বলেও সরকারের প্রতি জনগণের আকাঙ্ক্ষা রয়েছে। রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ সেনাবাহিনী কাজ নয় বলে উল্লেখ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ডক্টর ইউনূসকে 5 বছর ক্ষমতা রাখার ক্যাম্পেইনের সাথে এনসিপির সম্পর্ক নেই বলে জানান দলের সদস্য সচিব আক্তার হোসেন। সময় কিন্তু আগাচ্ছে, ফলে নির্ধারিত সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রদানের ব্যবস্থা করা উচিত এবং বিচার, সংস্কার এবং নির্বাচন এই তিনটিরই রোডম্যাপ একসাথে প্রকাশ করা উচিত। তাহলে জনমনে এবং সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের স্বস্তি তৈরি হবে, আস্থার জায়গা তৈরি হবে। ফলে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান, জুলাই ঘোষণাপত্র এবং বিচার, সংস্কার এবং নির্বাচনের রোডম্যাপ একত্রে ঘোষণা করা এবং সব পক্ষের সাথে আলোচনা করে একটা সুষ্ঠু সমাধানের দিকে যাও। পাশাপাশি রাজনৈতিক দলগুলো এবং আমাদের জনগণের প্রত্যেকেরই আসলে দায়িত্বশীল আচরণ করতে হবে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, জাতীয় নিরাপত্তা এবং ভবিষ্যৎ গণতান্ত্রিক বাংলাদেশের কথা ভেবে সকলেই সেই দায়িত্বশীল আচরণ করব আমরা এবং একটা আলাপ আলোচনার মধ্যে দিয়ে সমাধানের দিকে যাব, সেটা আমাদের প্রত্যাশা। লন্ডনের শেখ হাসিনার সঙ্গে সংশ্লিষ্ট 2 ব্যক্তির মালিকানাধীন 90 মিলিয়ন প্রায় 9 কোটি পাউন্ডের সম্পত্তি জব্দ করেছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ, বাংলাদেশি টাকায় যার পরিমাণ 1479 কোটি 38 লাখ টাকা। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী সরকারি নথিপত্র জানা গেছে এনসিএ সম্পদ জব্দের মোট 9টি আদেশ পেয়েছে। জব্দের আদেশ অনুযায়ী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলে আহমেদ শাহান এফ রহমান ও তার চাচাতো ভাই আহমেদ শাহরিয়ার রহমান লন্ডনে তাদের সম্পদ বিক্রি করতে পারবেন না। লন্ডনে আহমেদ শাহান এফ রহমানের 2টি অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ পেয়েছে এনসিএ। যে 2টি অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ হয়েছে সেগুলোর একটি লন্ডনের 17 গ্রাসভেনর স্কোয়ারের একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট। এটি 2010 সালে 65 লাখ পাউন্ড বা 106 কোটি টাকা দিয়ে কেনা হয়েছিল। অন্য অ্যাপার্টমেন্টটি উত্তর লন্ডনের গ্রেশাম গার্ডেন্সে, এটি 2011 সালে 12 লাখ পাউন্ড বা 19.5 কোটি টাকা দিয়ে কেনা। শেখ হাসিনার সরকারের পতনের পর পালিয়ে যাওয়ার চেষ্টার সময় গ্রেফতার হয়ে কারাগারে আছেন সালমান এফ রহমান। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, আগস্টে ঢাকাসহ দেশের বিভিন্ন থানা ও পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া প্রায় 24% অস্ত্র এখনো উদ্ধার করতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সংখ্যার হিসেবে যা প্রায় 1400। অস্ত্র ও গোলাবারুদ লুটের ঘটনায় বিভিন্ন থানার মামলায় অনেক অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। অভিযান চলমান আছে। শাকির আদনানের রিপোর্ট। 24-এর গণ অভ্যুত্থানের সময় পুলিশের বিভিন্ন থানা ও ফাঁড়ি থেকে অস্ত্র ও গোলাবারুদ লুট করে দুর্বৃত্তরা। লুট হওয়া বা খোয়া যাওয়া অস্ত্রের মধ্যে আছে রাইফেল, পিস্তল, শটগান, সাউন্ড গ্রেনেড সহ বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র। আর গোলাবারুদের মধ্যে আছে কাঁদানে গ্যাস লঞ্চার, শেল, স্প্রে সহ বিভিন্ন ধরনের গুলি। অস্ত্র লুট হয়েছিল 11টা, একটা অস্ত্র উদ্ধার হয়েছে। প্রচুর আলামত মিসিং, এই মোটরসাইকেল, তারপরে এই অন্যান্য মূল্যবান আলামত মিসিং, সেগুলো আমরা আদালতকে অবহিত করেছি। পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী দেশের বিভিন্ন থানা ও পুলিশ ফাঁড়ি থেকে অস্ত্র লুট হয়েছে 5750টি, উদ্ধার হয়েছে 4373টি, যা খোয়া যাওয়া মোট অস্ত্রের প্রায় 76%। লুণ্ঠিত গোলাবারুদের পরিমাণ প্রায় 6,51,826 রাউন্ড। এর মধ্যে উদ্ধার হয়েছে প্রায় 4 লাখ রাউন্ড। প্রায় 24% অস্ত্র এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। তো শুনেছি কিছু মিসিং হয়েছে, হয়তো 8টা নোটে এরকম মিসিং হয়েছে, কিন্তু চেষ্টা আছে, এখনো রিকভার হয়নি। এগুলো নিয়ে তো অবশ্যই মামলা হয়েছে, সব কিছু হয়েছে। অস্ত্র উদ্ধারে গত বছরের 4 সেপ্টেম্বর থেকে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়। অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে বিশেষ গোয়েন্দা নজরদারিও রয়েছে। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। উপদেষ্টা পরিষদের সভায় চাকরি আইন পরিবর্তন অনুমোদনের প্রতিবাদে সচিবালয়ে বিক্ষোভ করেছেন কর্মকর্তা কর্মচারীরা। সরকারি চাকরি আইন সংশোধন করে তদন্ত ছাড়াই 8 দিনের নোটিশে চাকরি থেকে কর্মচারীকে অব্যাহতি দেওয়া যাবে এমন বিধান বাতিলের দাবি জানান তারা। সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি নুরুল ইসলাম বলেন, কর্মচারীদের জীবনমান উন্নয়ন ও পেশাগত বিকাশের পরিবর্তে নির্যাতনমূলক কালো আইন, ব্যক্তিগত দাসত্ব ও ভয়ভীতির পরিবেশ তৈরি করে সচিবালয়কে অশান্ত করার অপচেষ্টা চলছে, যার কারণে কর্মচারীদের মধ্যে আতঙ্ক ও ভীতিকর পরিবেশ তৈরি হয়েছে। পরে আইন ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অবস্থান কর্মসূচি পালন করেন কর্মকর্তা কর্মচারীরা। এই আইন তো
যদি পাস হয় তাহলে একজন কর্মচারী সে বিনা নোটিশে চাকরি থেকে সে চিরতরে বিদায় গ্রহণ করতে হবে। আমরা যারা এর সাথে সংশ্লিষ্ট, আমরা যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমাদের সাথে কোনো আলাপ আলোচনা করে তারা এই সিদ্ধান্ত নেয় নাই। এখানে উপদেষ্টা পরিষদে বিল উঠার পরে যখন পাশ হয়েছে আমরা খবর পেয়ে আমরা তো তাৎক্ষণিক আমরা প্রতিবাদ জানাইছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজে পড়াশোনা শেষে গ্রামে ফিরে মাঠে নামেন এক তরুণ। হতাশা থেকে স্বপ্নে শহর থেকে গ্রামের পথটা সহজ ছিল না, কিন্তু শ্রমে ঘামে সাফল্যের গল্প গড়ে তুলেছেন তিনি। যশোরের ডহরসিংহা গ্রামের তরুণ হাফিজুর রহমান সেলিম এখন অনেকের কাছে এক অনুপ্রেরণার নাম। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। যশোরের ডহরসিংহা গ্রামটি সবুজে ঢাকা, আর এই গ্রামটিকে আরও সবুজ করেছে ৩৫ বিঘার ৩টি আমবাগান। বাগানের গাছে গাছে ঝুলছে মৌসুমি ফল। শুধু ফল নয়, গাছগুলোতে যেন শোভা ছড়াচ্ছে তরুণ উদ্যোক্তা হাফিজুর রহমান সেলিমের স্বপ্ন। তিনি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে গ্রামে ফিরে কৃষিকে ঘিরে হয়েছেন সফল উদ্যোক্তা। যেহেতু এখানে আমার একটা আয়ের উৎস আছে স্যার, সেহেতু এটা আমার সবসময় ধ্যান জ্ঞান স্যার। আমি বছরে যেটা পাই সেটা সন্তোষজনক, এবং একটা প্রথম শ্রেণীর কর্মকর্তা যে বেতন পায় তার থেকে অনেক বেশি স্যার আমার মাসে আয়। এই বাগানে চাষ হচ্ছে হিমসাগর আম। বাবার দেখা স্বপ্ন পুত্র বাস্তবে রূপ দিয়েছেন। বছরে আমরা প্রায় 15 লক্ষ টাকার উপর আম বিক্রি, ফল বিক্রি করি। তাহলে তোমার মাসেই ইনকাম আছে 1.5 লক্ষ টাকা। তুমি কেন 30,000, 40,000 টাকা, 50,000 টাকা চাকরির জন্য হয়নি? তোমার দেখা দেখি উৎপাদন হোক, লোকে অনুপ্রাণিত হোক। সেলিম এখন শুধু নিজেই উপার্জন করছেন না, কাজ দিচ্ছেন স্থানীয় অনেককেই। এখন আমার কাছে অনেক লোকের কর্মসংস্থান আছে স্যার। আমি 15 থেকে 20টা ফ্যামিলি চালাই স্যার। প্রাকৃতিক দুর্যোগে বৈশাখ মাস পড়লেই একটা যে ঝড় হয়, সেই ঝড়ে আমের অনেক ক্ষতি হয়। 3 থেকে 4 দিন টাইম পাওয়া যায় আম পাকলে। যদি এই আমটা বিক্রি করতে না পারেন তাহলে আপনার বড় রকমের লোকসান হয়ে যায় স্যার। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করে চাকরির পিছনে যখন দৌড়চ্ছিলেন, না পেয়ে হতাশ হয়ে নেমেছেন কৃষিকাজে। শিক্ষিত তরুণ কৃষিতে ভালো করতে পারে, এই বিশ্বাস তাকে অনেক জাগ্রত করেছে। কিন্তু সময়ের সাথে সাথে এসে এই সময়ে জলবায়ুগত পরিবর্তন, বাজার ব্যবস্থাপনা সব কিছুতেই খানিকটা হিমশিম খাচ্ছে। এই তরুণ মনে করছে যে এই বিষয়গুলোর দিকে যদি দৃষ্টি দেওয়া যায়, অনেক শিক্ষিত তরুণ কৃষিতে আরও আগ্রহী হবে। যশোরের ডহরসিংহা থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রচার হবে আজ রাত 9টার সংবাদের পর হৃদয় মাটির মানুষ অনুষ্ঠানে। সময় হলো বিরতি। ফিরে এলাম বিরতির পর। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী আইনি বলেছেন, বিচার সংস্কার আর নির্বাচন অঙ্গাঙ্গিকভাবে জড়িত। লক্ষ্মীপুরে এক অনুষ্ঠানে তিনি বলেছেন, যে কোনো রাষ্ট্র মেরামতের সংস্কার জরুরি, তবে এটি ধারাবাহিক প্রক্রিয়া। সংস্কারের পাশাপাশি দ্রুত নির্বাচনের কথাও বলেছেন তিনি। জুলাই গণ অভ্যুত্থানে খুনিদের বিচার হতে হবে বলেও মন্তব্য করেন আইনি। রাষ্ট্র মেরামতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। সুন্দর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে কোনো ফাটল থাকবে 5 তারিখের পরে আমরা বিশ্বাস করি না। কারণ আমাদের শ্রম, আমাদের ঘাম, আমাদের ত্যাগ, আমাদের গত 17 বছরে সাধারণ মানুষ, নেতা কর্মী, রাজনৈতিক দল যেভাবে আত্মহত্যা দিয়েছে, গুম খুনের শিকার হয়েছে, সর্বশেষ জুলাই আন্দোলনে যেভাবে শহীদ হয়েছে, এই ত্যাগ বৃথা যাবে না। খুনির বিচার খুব জরুরি। খুব দ্রুত সময়ের মধ্যে খুনির বিচার হইতে হবে। হাসিনার দোষীদের বিচার হইতে হবে। হাসিনার বিচার হইতে হবে। বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিশেষ সাধারণ সভা হয়েছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সভায় কুমিল্লা জেলার সাংগঠনিক সম্পাদক চন্দন কুমার দাস এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন সমিতির পাবনা জেলার সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান। সভায় 2023 সালে গঠিত নির্বাহী কমিটির অকার্যকর ভূমিকার কথা উল্লেখ করেন বক্তারা। পরে আলতাফ হোসেনকে সভাপতি ও মোহাম্মদ আবদুল্লাহ আল মোমিনকে সাধারণ সম্পাদক করে 7 সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়। 25শে মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্মবার্ষিকীকে ঘিরে তার স্মৃতি বিজড়িত ময়মনসিংহে ত্রিশালে 3 দিনের কর্মসূচির আয়োজন করা হয়েছে। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। স্থানীয় প্রশাসন জানিয়েছে, এবার জাতীয় পর্যায়ে অনুষ্ঠান করা সম্ভব হচ্ছে না। ময়মনসিংহ থেকে শেখ মহিউদ্দিন আহমেদের পাঠানো তথ্য ভিডিওচিত্র আলমুকসিদের রিপোর্ট। 1914 সালে ভারতের আসানসোলের হোটেল কর্মচারী কাজী নজরুল ইসলামকে ময়মনসিংহের ত্রিশালে নিয়ে আসেন কাজী রফিজ উল্লাহ দারোগা। সেখানে দরিরামপুর স্কুলে 7ম শ্রেণীতে ভর্তি হন নজরুল ইসলাম।
অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে চলে যান কুমিল্লায়। কবির স্মৃতি রক্ষার্থে কাজীর শিমলা দারোগা বাড়িতে নির্মাণ করা হয় নজরুল স্মৃতি কেন্দ্র। কবির নামে ত্রিশালে প্রতিষ্ঠা করা হয় বিশ্ববিদ্যালয় সহ অসংখ্য স্থাপনা। জয়ন্তী উপলক্ষে স্থানীয় পর্যায়ে নজরুল একাডেমি মাঠে আয়োজন করা হচ্ছে 3 দিনের অনুষ্ঠানমালা। নজরুল জন্ম জয়ন্তী উদযাপন করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করতেছি স্থানীয় পর্যায়ে। আমরা চাই জাতীয় পর্যায়ে যেতে বারবার এখানে নজরুল জন্ম জয়ন্তী হয়। ত্রিশালের মাটিতে নজরুল মেলা, নজরুল জন্মবার্ষিকী জাতীয় পর্যায়ে হওয়া উচিত। সাধারণ মানুষের যাতায়াতের জন্য আমরা যে সামনের রাস্তায় একটা বাসের লাইন করে দিব, ইন আউট, যেন জনসাধারণের ধাক্কাধাক্কি এই ঝামেলার সৃষ্টি না হয়। মেলা আসলে পরে বেচা কিনা মোটামুটি ভালোই হয়। ত্রিশাল উপজেলার নির্বাহী কর্মকর্তা জানান, জাতীয় পর্যায়ে অনুষ্ঠান না হলেও দেশের স্বনামধন্য ব্যক্তিদের অংশগ্রহণে জাঁকজমকপূর্ণ হবে এবারের নজরুল জয়ন্তী। আনুষ্ঠানিকতার মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। এলাকাবাসী এখানে সবার মধ্যে প্রচণ্ড রকম আগ্রহ বিরাজ করছে। ইতিমধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রস্তুতি সভা হয়েছে, বিভিন্ন কমিটিগুলো গঠন হয়েছে, আমাদের প্রস্তুতি চলছে। ত্রিশালে এ পর্যন্ত 3 বার জাতীয় পর্যায়ে নজরুল জয়ন্তী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আল মুকসিদ, চ্যানেল আই। ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ এর বিমান হামলায় গত 24 ঘন্টায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় কমপক্ষে 76 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে 50 জনই গাজার উত্তরাঞ্চলীয় জাবালিয়া শরণার্থী শিবিরের বাসিন্দা। এছাড়া আহত হয়েছেন অন্তত 185 জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি, কারণ অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। গাজার উদ্দেশ্যে পাঠানো 90 ট্রাক ত্রাণ জাতিসংঘের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করেছে ইসরায়েলি সেনাবাহিনী। সীমিত পরিসরে অবরোধ তুলে নেওয়ার 3 দিন পর ত্রাণবাহী ট্রাকগুলো ছেড়ে দেয় ইসরায়েলি বাহিনী। অবিলম্বে গাজায় সামরিক অভিযান বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে গ্রিস। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফ্রান্স, ব্রিটেন ও কানাডার বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন দেশ 3টি হামাসকে সহায়তা করছে। নিটল টাটা, কৃষি সংবাদ। নিরাপদ শাকসবজি উৎপাদনে অনন্য নজির গড়েছেন রংপুরের কৃষি উদ্যোক্তা গাউসুল আজম টুটুল। জৈব বালাইনাশকের ব্যবহার, বিষমুক্ত শাকসবজি উৎপাদনে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া ও উৎপাদিত সবজি ভোক্তাদের কাছে পৌঁছে দিতে তার উদ্যোগ প্রশংসিত হয়েছে। এহসানুল হক সুমনের ভিডিওচিত্রে মেনা লাভলি রিপোর্ট। শিক্ষিত তরুণ গাউসুল আজম টুটুল প্রায় 2 বছর আগে রংপুর নগরীর বুড়িরহাট সংলগ্ন এলাকায় 2 একর জমির উপর কৃষি খামার শুরু করেন। সেখানে জৈব বালাইনাশকের প্রয়োগ, জমির সর্বোচ্চ ব্যবহারের সাথে ফসল উৎপাদন ও আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার করে বিষমুক্ত শাকসবজি উৎপাদন করেন তিনি। সবগুলো বুঝে শুনে করার চেষ্টা করি, যে কৃষি একটা সায়েন্সের মতো আর কি, যে আপনি কতটুক খাবার দিলেও কতটুক গাছ হবে, এই বিষয়গুলো আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করি, এগুলো বোঝার চেষ্টা করি এবং এগুলোকে সবাইকে শেখানোর চেষ্টা করি। কীটনাশকের খরচ কমানোর চেষ্টা করছি, সময় বাঁচানোর চেষ্টা করছি এবং ভালো একটা ফসল উৎপাদনের চেষ্টা করছি এবং এই ফসলটা উৎপাদনের পর নিরাপদভাবে শহরবাসীকে খাওয়ানোর জন্য, তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য অনেকগুলো ভ্যানের আয়োজন আছে আমাদের। টুটুল নিজ খামারের পাশাপাশি রংপুর জেলায় 50টি কৃষি হাব গঠন করে 7,500 কৃষককে নিরাপদ শাকসবজি উৎপাদনে সহায়তা করছেন। সার ও কীটনাশকের খরচ কমে যাওয়া সহ ফসল ভালো হওয়ায় খুশি প্রশিক্ষিত কৃষকরা। এখানে গ্রুপ হিসেবে উৎপাদন করি, তাতে আমাদের খরচ কম হয়। ফুল ফল আসার সুযোগ হয়, তখন যদি পোকার আক্রমণ হয় সে সময় আমরা ফাঁদ, হলুদ কাঠ, ফেরোমন ফাঁদ এগুলো ব্যবহার করি। স্প্রে কম ব্যবহার করি যাতে ফসল ভালো হয়, সবাই সুস্থ থাকে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে তরুণ উদ্যোক্তা টুটুলের এমন উদ্যোগ অন্য তরুণ উদ্যোক্তাদের নিরাপদ ফসল উৎপাদনে উৎসাহ যোগাবে বলে মনে করছেন সচেতনরা। বেসরকারি কয়েকটি সংস্থার সহযোগিতায় 24টি ভ্যানে করে এবং মোবাইল অ্যাপের মাধ্যমে রংপুর নগরীতে বিষমুক্ত শাকসবজি বিক্রির ব্যবস্থা করেছেন টুটুল। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। প্রাণ ও প্রকৃতিকে গুরুত্ব দিয়ে শরীয়তপুর জেলা রোভার স্কাউটের বার্ষিক পরিকল্পনা বিষয়ক সমন্বয় সভা হয়েছে। এতে রোভার স্কাউটদের কমিউনিটি সেবামূলক কার্যক্রমের সাথে পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ, জলবায়ু সচেতনতাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এস এম মুজিবুর রহমানের রিপোর্ট। উন্নয়নের নামে অপরিকল্পিত নগরায়ন, নির্বিচারে বন উজাড় সহ মানব সৃষ্ট নানা কারণে হুমকিতে প্রাণ প্রকৃতি। জলবায়ুর বিরূপ প্রভাবে সংকট আরও বেড়েছে। পরিস্থিতির উত্তরণে বৃক্ষরোপণ সহ সমন্বিত ও পরিকল্পিত উদ্যোগে গুরুত্বারোপ করেছেন
সংশ্লিষ্টরা। এরই ধারাবাহিকতায় সমাজ উন্নয়নের পাশাপাশি রোভার স্কাউটদের পরিবেশ উন্নয়নে গুরুত্ব আরোপ করার তাগিদ বিশিষ্টজনদের। একটা প্রাকৃতিক ভারসাম্যপূর্ণ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা আমাদের ভূমিকা রাখতে পারবো। পরিবেশ বান্ধব বিভিন্ন গাছ, আমরা ফলজ, ঔষধি বিভিন্ন বৃক্ষ আমরা রোপণ করবো। নিজেদেরকে যদি সম্পৃক্ত করে আমরা তাহলে অবশ্যই দেশ ও জাতি উপকৃত হবে। দুর্যোগের সময় বিভিন্ন সেবামূলক কার্যক্রমে তারা অংশগ্রহণ করে এই ধরনের উদ্যোগে সম্পৃক্ত হওয়ার জন্য ছাত্রছাত্রীদেরকে আহ্বান জানাচ্ছি। পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ, প্লাস্টিক বর্জন সহ সচেতনতা সৃষ্টিতেও গুরুত্ব আরোপ করেন তারা। স্কাউট সদস্য যদি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতিটি শিক্ষার্থীকে গড়ে তুলতে পারে, এই সমাজকে সম্পৃক্তের মাধ্যমে আমাদের দেশের যে পরিবেশের যে উন্নয়ন এটা সম্ভব। প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে এই পরিবেশ উন্নয়নের জন্য এগিয়ে আসে, আমি মনে করি তাদের কার্যক্রমের একটা বড় অংশ প্রতিফলিত হবে। আগামী প্রজন্মের জন্য সবুজ পৃথিবী করতে প্রাণ প্রকৃতি রক্ষার তাগিদ দিয়েছেন সবাই। শরীয়তপুর থেকে এস.এম. মুজিবুর রহমান, চ্যানেল আই। কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে আসা বিরল প্রজাতির একটি ডলফিন উদ্ধারের পর অবমুক্ত করা হয়েছে। এটির ওজন প্রায় 50 কেজি। শুক্রবার সন্ধ্যায় ইনানি সৈকতের পাথরে আটকা পড়ে ডলফিনটি। পর্যটকদের সংবাদের ভিত্তিতে বীজ কর্মী সহ স্থানীয় ব্যবসায়ীরা ডলফিনটিকে উদ্ধার করে। ডলফিনের পেটে এবং মাথায় আঘাতের চিহ্ন থাকায় বন বিভাগকে খবর দেন তারা। 10 ফুট দৈর্ঘ্যের ডলফিনটি ইরাবতী প্রজাতির বলে ধারণা করা হচ্ছে। আহত ডলফিনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতেই সাগরের পানিতে ছেড়ে দেওয়া হয়। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো আরও একবার। বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক সন্ধ্যায়। চলমান রাজনৈতিক পরিস্থিতি সহ নানান বিষয়ে আলোচনার সম্ভাবনা। নির্বাচনের জন্য সরকারকে বাধ্য নয় সহযোগিতা করার কথা বলছে জামায়াত। সেনাবাহিনীকে নিয়ে বিতর্কিত মন্তব্যে সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হবে মন্তব্য। সব দলের সাথে আলোচনা করে জুলাই ঘোষণাপত্র ও নির্বাচনের রোডম্যাপ দিতে এনসিপির আহ্বান। করিডোর সহ জাতীয় নিরাপত্তা ইস্যুতেও আলোচনার তাগিদ। গণঅভ্যুত্থানের সময় বিভিন্ন থানা ও ফাঁড়ি থেকে লুট হওয়া প্রায় 1400 অস্ত্র উদ্ধার হয়নি এখনো। লুটের মামলায় অনেকে গ্রেফতার হয়েছে দাবি। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটারের ছাত্র থেকে সফল আম চাষী যশোরের সেলিম। অনেকের কাছে অনুপ্রেরণার নাম এই স্বপ্নের ফেরিওয়ালা। শেষ করছি চ্যানেলের সংবাদ। ধন্যবাদ।